তো প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব এসএকিউ প্রশ্ন নিয়ে। তোমরা জানো যে এসএকিউ ক্লাসটি ক্রমশ চলতে থাকবে। তো রুহি সাহা আমার প্রিয় ছাত্র, তো সে নিয়মিত আমার ক্লাসগুলি ফলো করে। সে লিখেছে যে যে চ্যাপ্টারগুলো বাদ দেওয়া হয়েছে সেই চ্যাপ্টারের প্রশ্ন। আসলে রুহিকে বলবো যে যে ভিডিওটি আমি গতকালকে পাবলিশ করেছিলাম সেটা আসলে আগেই করা ছিল, যার ফলে ওখানে 3-4টি প্রশ্ন যে অধ্যায়টি বাদ দেওয়া হয়েছে প্রাকল্পিক বৈকল্পিক ন্যায়, সেখানে প্রাকল্পিক বৈকল্পিক ন্যায়ের 3-4টি প্রশ্ন ওখানে চলে গেছে। তো কোনো সমস্যার কারণ নেই। এরপর থেকে যে চ্যাপ্টারগুলো বাদ দিয়েছে সেই চ্যাপ্টারগুলোর ছোট প্রশ্ন আর থাকবে না। তো আজকে আমরা যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নগুলি আমি দেখানোর চেষ্টা করছি। তো দেখো, আজকের যে আমাদের প্রথম প্রশ্ন, সেই প্রথম প্রশ্নটি হচ্ছে নিবেশন দৃষ্টান্ত কাকে বলে। আজকের আলোচনায় এসিকিউ প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে নিবেশন দৃষ্টান্ত কাকে বলে। প্রথম প্রশ্ন, নিবেশন দৃষ্টান্ত কাকে বলে। নিবেশন দৃষ্টান্ত কাকে বলে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন এই প্রশ্নের উত্তর কিভাবে দিব দেখো, একটি বচনাকার থেকে প্রাপ্ত একাধিক বচনকে নিবেশন দৃষ্টান্ত বলা হয়। লেখাগুলো বুঝিনি, আমি বলছি যে একটি বচনাকার থেকে প্রাপ্ত একাধিক বচনগুলিকে নিবেশন দৃষ্টান্ত বলা হয়। এখন যদি বলা হয় এরকম, যদি পি তবে কিউ, এইটা একটি বচনাকার, তাহলে এই বচনাকারে যে বচন প্রবেশ করানো হবে, যখন যদি বলি এবারে যদি মেঘ করে তবে বৃষ্টি হয়, তাহলে দেখো এই বচন আকার থেকে আমরা কি পেলাম, যদি মেঘ করে তবে বৃষ্টি হয়, অর্থাৎ এই আকারে রাখলাম। এই আকার থেকে আমরা যতগুলি দৃষ্টান্ত পাবো তাকেই আমরা বলি নিবেশন দৃষ্টান্ত। ব্যাপারটা বোঝা গেল? অর্থাৎ এটি বচনের আকার, এই বচন আকার থেকে আমরা যতগুলি দৃষ্টান্ত পাবো সবগুলোকে আমরা নিবেশন দৃষ্টান্ত বলবো। ব্যাপারটা ক্লিয়ার? এবারে ধরো এটা যদি না হয় তাহলে এরকম আমি বলতে পারি যে যদি রুহি হাসে তবে মিষ্টি কান্না করে। তাহলে দেখো, যদি রুহি হাসে তবে মিষ্টি কান্না করে, তো এই যে ব্যাপারটি, তাহলে যদি তবে থাকছে, অর্থাৎ এই পি কিউ এর পরিবর্তে রুহি থাকছে আর হচ্ছে মিষ্টি থাকছে। তাহলে এইগুলো থেকে আমরা যেভাবেই বলি না কেন, তাহলে সেগুলো যে উদাহরণগুলো আমরা পাবো সবগুলোকে আমরা নিবেশন দৃষ্টান্ত বলবো। তাই সংজ্ঞাটিকে এভাবে বলা হয়েছে যে একটি বচন আকার থেকে প্রাপ্ত একাধিক বচনকে আমরা নিবেশন দৃষ্টান্ত বলি। ক্লিয়ার? পরের প্রশ্নে যাব এবারে আমরা। এবারে দেখো 2 নম্বর প্রশ্নটি হচ্ছে সত্য সারণীর সাহায্যে হুক ধ্রুবকের সংজ্ঞা দাও। সত্য সারণীর সাহায্যে হুক, এই যে ইমপ্লাইস, এটাকে অনেকে অনেক রকম বলে, হুক কেউ বলে ইমপ্লাইস। তাহলে দেখো এইটাকে আমরা, এই হুক ধ্রুবকের সংজ্ঞা চাইছে, ধ্রুবকের সংজ্ঞা দাও। তাহলে হুক ধ্রুবকের সংজ্ঞা দাও। এটা হুক ধ্রুবক কিসের সাহায্যে? সত্য সারণীর সাহায্যে। আমরা এরকম বলতে পারি পি হুক পি, এরকম বলতে পারি। তাহলে যদি পি হুক পি এরকম হয়, দেখো গ্রাহক সংখ্যা একটি, তাহলে সারি হচ্ছে দুটি। তাহলে গ্রাহক যদি পি হয় তাহলে একটা টি একটা এফ, তাই তো? এবারে পি এর ক্ষেত্রে পি এর মান টি, এটা এফ, এই পি এর মান তো টি এফ। বোঝা গেল কি ব্যাপারটা? এরকম। এবার হচ্ছে হুকের সূত্র হচ্ছে আমাদের টি এফ এ এফ বাকি সব টি। হুকের সূত্র হচ্ছে এটা, টি এফ যদি থাকে তাহলে আমরা এফ লিখতে পারবো, যদি না থাকে টি লিখবো। তাহলে দেখো টি এফ আছে কোথাও? নাই। তাহলে টি এফ যদি না থাকে তাহলে কি হচ্ছে? টি এফ না থাকলে কি হয়? টি এফ না থাকলে টি এফ এ এফ বাকি সব টি, তার মানে এগুলো হচ্ছে টি। বোঝা গেল কি ব্যাপারটা? এইটাকে আমরা
কি ধরতে পারি, ধ্রুবকের সংজ্ঞা ধরতে পারি এটাকে। আবার এখানে যদি আমরা পি কিউ দিয়ে বলতে পারি, এখানে এইভাবেও হতে পারে। আর একটা উদাহরণ দেই, ধরো পি হুক কিউ, তাহলে এটাকে যদি আমরা সত্য সারণী করতে চাই, তাহলে দেখো গ্রাহক হচ্ছে দুটি পি কিউ, তাহলে সারি হচ্ছে আমাদের চারটি, তাহলে পি এর মান দুটা টি দুটা এফ লিখলাম, একটা টি একটা এফ একটা টি একটা এফ। এবারে হুকের সূত্র হচ্ছে টিএফ এফ, দেখো টিএফ কোথায় আছে, এই দেখো এই যে টিএফ, এই টিএফ এর ক্ষেত্রে টিএফ এ এফ, বাকি সবগুলো কি, বাকি সবগুলো হচ্ছে টি। বোঝা গেল কি ব্যাপারটা? হুকের সূত্র হচ্ছে আমাদের, এটা সূত্রই হচ্ছে টিএফ এ এফ, বাকি সবগুলো হচ্ছে টি। তাহলে টিএফ এ এফ বসাইছি, বাকি সবগুলো টি। এটা হচ্ছে ধ্রুবকের সংজ্ঞা, অর্থাৎ এটাই ধ্রুবকের সংজ্ঞা আমরা বলতে পারি, এভাবেও দিতে পারি সংজ্ঞাটিকে। তাহলে আমরা এবারে পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন বলছে শতসত্য বাক্য কাকে বলে? শতসত্য বাক্য কাকে বলে? আসলে যে বাক্য সবসময় সত্য হয় তাকেই আমরা শতসত্য বাক্য বলি। তাহলে আমরা সংজ্ঞাটি লিখতে মানে কিভাবে লিখব? যে বাক্য সবসময় সত্য হয়, যে বাক্য সব সময় সত্য হয় তাকে শতসত্য বাক্য বলে। উদাহরণ আমরা কি দিতে পারি, দেখো উদাহরণটা এরকম দিতে পারি, পি ভেল নট পি। এটাকে যদি আমরা এরকম করি, আমাদের দুটি, তাহলে হচ্ছে পি গ্রাহক একটা, একটা টি একটা এফ, এই পি মানে হচ্ছে টি এফ, এটা নট মানে হচ্ছে এটা এফ হয়ে গেল, এটা টি হয়ে গেল, এটা এফ ছিল টি হবে, টি হলে টি আছে এখানে এফ হয়ে যাবে। ভেলের সূত্র হচ্ছে এফ এফ এফ, বাকি সব টি। এফ এফ কোথাও নেই, তার মানে এটা দুটাই টি। এখানে এই যে এইটা দুটাই সত্য হয়ে গেল, তার মানে সবসময় সত্য, এই জন্য এটা সত্য বাক্য, অর্থাৎ শতসত্য বাক্য। এই বাক্যটাকে আমরা শতসত্য বাক্য বলি, শতসত্য বাক্য। তবে তোমরা উদাহরণ দেবে এইভাবে, যে বাক্য সবসময় সত্য হয় তাকে আমরা শতসত্য বাক্য বলি, যেমন এটা করে দেখিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। এবারে আমরা পরের প্রশ্নে যাব। আসলে সন্ধ্যা লাগছে তো, তাই এটাকে কমপ্লিট করতে হবে জন্য আমি একটু তাড়াহুড়ো করছি, একটু পরে দেখা যাবে না। দেখে এবারে পরের প্রশ্ন হচ্ছে, একটি সংযোগিক বচন কখন মিথ্যা হয়? বলছে একটি সংযোগিক বচন কখন মিথ্যা হয়? খুবই সাধারণ প্রশ্ন। সংযোগিক বচন তোমরা জানো, পি ডট কিউ, এই সংযোগী বচনটা হচ্ছে, এটা হচ্ছে সংযোগী বচন। কেন? যদি কোনো বাক্যে ডট দিয়ে থাকে তাহলে আমরা এবং কিন্তু আর এই যে বচনগুলিকে আমরা সংযোগী বচন বলে থাকি। তাহলে এখানে বলছে সংযোগী বচন কখন মিথ্যা হয়। দেখো ডটের সূত্র হচ্ছে যদি দুটো টি থাকে তবেই টি হয়, বাকি সব ক্ষেত্রে কি হয়, এ হয়। এখন বলছে যে এটা কখন মিথ্যা হবে, এই দুটির মধ্যে যদি একটি এফ হয়ে যায় তাহলে মিথ্যা হয়ে যাবে। তার মানে এখানে আমাদের কথাটি হচ্ছে, এখানে একটি যদি এফ হয়, একটি যদি টি হয়, বা যদি এরকম হয় একটি টি হয় আর একটি এফ হয়, অর্থাৎ এটা যদি এরকম হয় টি এফ থাকে তবুও তো এফ হবে, আবার এটা যদি এফ থাকে বা এটা যদি টি হয় তবুও তো এফ হবে। তার মানে হচ্ছে এই দুটি সংযোজীর মধ্যে যদি একটি মিথ্যা হয় তবেই সংযোগী বচনটি মিথ্যা হয়। ব্যাপারটা বোঝা গেল? তার মানে এই দুটির মধ্যে যদি একটি কি হয়, যদি একটি কি হয়, একটি মিথ্যা হয়, তবেই সংযোগী বচনটি মিথ্যা হয়। তাহলে আমরা অ্যান্সারটি কিভাবে লিখতে পারবো? দুটি সংযোগীর মধ্যে একটি সংযোগী মিথ্যা হলে, দুটি সংযোগীর মধ্যে একটি সংযোগী বচন মিথ্যা হলে সংযোগী বচনটি মিথ্যা হবে। বচন মিথ্যা হলে সংযোগী
বচনটি মিথ্যা হবে। বোঝা গেল কি ব্যাপারটা? দুটি সংযোগীর মধ্যে একটি সংযোগী বচন যদি মিথ্যা হয়ে যায় তাহলে সংযোগী বচনটি মিথ্যা হয়ে যাবে। আমি দেখালাম মানে কি করে মিথ্যা হয়ে যায়। এবারে আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন বলছে পি ভেল নট পি বচন আকারটি কখন সত্য হয়। বলছে এটি কখন সত্য হয়। এখন দেখো পি ভেল নট পি কখন সত্য হবে, যখন এটি কি হবে, যখন পিটা সত্য হবে। যখন পিটা সত্য হবে তখন এটি সত্য হবে। আমাদের অ্যান্সার কিন্তু পি সত্য হবে। যখন পি সত্য হবে তাহলে এটাই যদি আমাদের অ্যান্সার হয়। এবারে অ্যান্সারটা কি করে পেলাম? পি সত্য হলে দেখো এখানে করে দেখাই পি ভেল নট পি। তাহলে এই পিটাকে যদি আমরা সত্য ধরি তাহলে এই পিটা যদি সত্য হয় তাহলে ভেল নট, তাহলে এটা যেহেতু পি সত্য তার মানে এটাও পি, তার মানে এটাও সত্য বচন। তাহলে এবারে আমরা যদি অঙ্ক করতে চাই তাহলে এটা টি ভেল নট টি, তার মানে হচ্ছে এটা এফ হয়ে যাবে। আমাদের ভেলের সূত্র কি? ভেলের সূত্র হচ্ছে দুটি এফ থাকলে তবেই এফ হয়। এখানে দুটি এফ নাই, তাহলে এটা সত্য হয়ে গেল। যেহেতু দুটি এফ নাই এই জন্য সত্য হয়ে গেল। তাহলে অ্যান্সারটি সত্য হবে কখন? যদি আমরা সত্য ধরি, এই পিকে যদি আমরা সত্য ধরি, সত্য ধরে করলাম, দেখলাম এটা সত্য হলো। তাই বলছে এটি কখন সত্য হবে? যখন পি সত্য, অর্থাৎ পি এর মানটা যখন সত্য ধরা হয়েছে, সত্য ধরে এটা করলাম, তখন এটি সত্য হবে। তাহলে অ্যান্সার হচ্ছে পি সত্য হলে এটি সত্য হবে। তার এই সলভটা এভাবে করে দিলাম। পরের প্রশ্নে যাব আমরা। এবারে দেখো পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন হচ্ছে আপতিক বচন আকার কিরূপ। বলছে আপতিক বচনাকার কিরূপ। আপতিক বচনাকার কিরূপ দেখো পি ডট কিউ যদি করি তাহলে এটা আপতিক বচনাকার হবে। এবারে আমরা এটাকে করে দেখাই আপতিক বচনাকার কিরূপ। গ্রাহক সংখ্যা 2, সারি হচ্ছে 4, পি কিউ, দুটা টি, দুটা এফ, একটা টি, একটা এফ, একটা টি, একটা এফ। ডটের সূত্র টি টি থাকলে টি, বাকি সব ক্ষেত্রে এফ। অর্থাৎ আপতিক মানে হচ্ছে টি এফ মিশিয়ে থাকা। এখানে টি এফ মিশিয়ে আছে, এটাকে এই জন্য বলছি আমরা আপতিক। তার মানে আপতিক বচনাকার কেমন হবে তোমরা বুঝতে পারলে। এবারে পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হচ্ছে দেখো কি, পরের প্রশ্ন হচ্ছে ভেন চিত্রে প্রকাশ করো সাংবাদিকরা উপস্থিত। ভেন চিত্র করতে হবে, সাংবাদিকরা উপস্থিত। সাংবাদিকরা উপস্থিত দেখো এটাকে প্রথমে আমরা বচন করব সাংবাদিকরা উপস্থিত। তার মানে কি সব সাংবাদিক নয়, তাহলে কোনো কোনো আই বচন হবে, কোনো কোনো সাংবাদিক হয় উপস্থিত। কোনো কোনো সাংবাদিক হয় উপস্থিত। কি বচন? আই বচন। আই বচনের বুলিয় রূপ হচ্ছে এসপি নট ইকুয়াল টু 0। তার মানে এস এর জন্য একটা, পি এর জন্য একটা, এসপি। তাহলে এখানে এসপি অংশ আই বচন, এখানে এসপি অংশ এই যে মাঝখানে ক্রস চিহ্ন পড়লো। তাহলে কোনো কোনো সাংবাদিক হয় উপস্থিত, এটার ভেন চিত্র হচ্ছে এটা। আমরা এবারে পরের প্রশ্নে চলে যাব। এবারে দেখো পরের প্রশ্ন কি হবে। পরের প্রশ্ন শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে এটা মুখে বলে দিই। যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা কোনো বস্তুর বাস্তব অস্তিত্ব নেই, মানে যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে আমরা শূন্য শ্রেণী বলি। এবারে তারপরে বলছে, তারপরের প্রশ্নটা হচ্ছে ও বচনের বুলীয় রূপ, অর্থাৎ ও বচনের বুলীয় রূপ কি হবে। ও বচনের বুলীয় রূপ কি হবে তোমরা জানো, এস পি নট ইকুয়াল টু 0 উপরে বার আছে, এটা হচ্ছে ও বচনের বুলীয় রূপ। পরের প্রশ্ন বলছে ই বচনের বিবর্তিতের আবর্তিত বচন কি।
পরের প্রশ্ন বলছে ই বচনের আবর্তিতের বিবর্তিতের আবর্তিত, প্রশ্নটি ভুল বললাম, ই বচনের বিবর্তিতের আবর্তিত বচন কি? তাহলে দেখো ই বচনের বিবর্তিতের আবর্তিত বচন, তাহলে ই বচনকে যদি আমরা বিবর্তিত করতে চাই তাহলে ই বচনের বিবর্তন এ বচন। এবারে এটাকে যদি আমরা বিবর্তিতের আবর্তিত, এ বচনের আবর্তন হচ্ছে আই বচন, তাহলে আমরা অ্যান্সার এটা লিখতে পারি ই বচনের বিবর্তিতের আবর্তিত হচ্ছে, অ্যান্সার কি লিখবো আমরা? অ্যান্সার হচ্ছে আই বচন। পরের প্রশ্নে ফল স্তম্ভ কাকে বলে, এটাও মুখে বলে দিই, আর দুটি প্রশ্ন আছে এখানে। ফল স্তম্ভ কাকে বলে? সত্য সারণীর যে স্তম্ভ থেকে আমরা সত্যমূল নির্ণয় করি, সত্য সারণীর যে সারিটি থেকে আমরা কি নির্ণয় করি? সত্যমূল নির্ণয় করি, সেটাকে আমরা বলি ফল স্তম্ভ। পরে আরেকটা প্রশ্ন আছে, রাম আসবে যদি এবং কেবল যদি যদু না আসে, এইটাকে প্রতিকায়িত করতে বলছে, এটা বোর্ডে দেখাতে হবে। প্রতিকায়িত আর হচ্ছে সাংকেতিক আকার একই বিষয়ে। দেখো রাম আসবে যদি এবং কেবল যদি যদু না আসে, তাহলে ব্যাপারটা বলছে এরকম, রাম আসবে যদি এবং কেবল যদি যদু না আসে। এখন দেখো এইটাকে প্রতিকায়িত করছে বা সাংকেতিক আকার দিতে বলছে, তাহলে সাংকেতিক আকার মানে দেখো এখানে আমরা এই যে রাম আসবে এটা যদি পি ধরি এবং কেবল যদির জন্য আমরা ট্রিপল বার দিব, যদু না আসে যদুর জন্য আমরা জে ধরতে পারি বা এখানে আমরা কিউ দিতে পারি, তাহলে কিউ না আসে না এর জন্য আমরা নট ব্যবহার করতে পারি, তাহলে এটার প্রতিকায়িত রূপ হচ্ছে পি ট্রিপল বার নট কিউ, এরকম বলতে পারি। তাহলে রামের জন্য আমরা কিন্তু পি না ধরে আর দিতে পারি, এটা কোনো ফ্যাক্টর নয়। পরের প্রশ্ন, পরে এরকমই আরেকটি প্রশ্ন আছে, দেখো আবার একটি সাংকেতিক আকার দিতে বলছে। দেখো এখানে আমরা কিভাবে সাংকেতিক আকার দেই, তোমরা ক্লাসগুলো দেখবে তাহলেই তোমরা বুঝতে পারবে। এখানে লাস্ট প্রশ্ন আমাদের, আমরা নাটক দেখতে যাব যদি বৃষ্টি না হয়। তাহলে দেখো যদি তবে থাকলে আমাদের হুক চিহ্ন বসাতে হচ্ছে। এবারে নাটক দেখতে যাব, আমরা নাটক দেখতে যাব, এইটাকে আমরা নাটককে ড্রামা করতে পারি, ডি করতে পারি, অথবা এটাকে আমরা পি করতে পারি, না পি করতে পারি না। কেন? কারণ হচ্ছে যদির সঙ্গে যে অংশ যুক্ত থাকে সেটাকে আমরা পি করব, তার মানে এটাকে আমরা পি করব। আর যদি আমরা এই ঝামেলায় না যাই তাহলে বৃষ্টিকে আমরা রেইন করে দিতে পারি, আর এই নাটককে আমরা ডি ধরতে পারি, তাহলে এটাকে এইভাবে সমাধান করা যেতে পারে। তাহলে ডি, এই যে বৃষ্টি না হয় তার মানে নট আর, এটাকে নট আর করতে পারি আমরা, ডি হুক নট আর এভাবে লিখতে পারি। অথবা আমরা এটাকে দেখো পূর্বকল্পকে আমরা পি ধরতে পারি, এটাকে আমরা কিউ ধরতে পারি। এভাবে যদি সমস্যাটা সাজাই, এটা একটা অ্যান্সার। হ্যাঁ, আর একটা অ্যান্সার হতে পারে কিউ হুক নট পি, এরকম হতে পারে। আবার এরকম হতে পারে, এটা এই নট পিটাকে আমরা সামনে দিতে পারি, হুক আবার কিউটাকে পরে দিতে পারি। বোঝা গেল? তার মানে আমরা নাটক দেখতে যাব কিউ, আর হচ্ছে যদি বৃষ্টি না হয়, বৃষ্টি পি ধরা হয়েছে, তার মানে এর সামনেই নট আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, আবার এভাবেও লিখতে পারি। এই প্রশ্নগুলোকে আমরা এইভাবে সাংকেতিক আকার দিতে পারি। তো আজকের যে আলোচনা, এইটুক ছিল আমাদের আজকের আলোচনা। আমরা ক্রমশ এই ক্লাসগুলি দিতে থাকবো। কেমন?